Subscribe now and press the bell icon for listening various Bengali audio stories. ভিন্ন স্বাদের গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন সানডে ক্লাসিক্যাল। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সানডে ক্লাসিক্যালে আজ আপনারা শুনবেন বিখ্যাত লেখিকা সুদীপ্তা ঘোষের কলমে বেদনা ভরা একটি ভয়ের গল্প, জীবন মাঝির কান্না। বন্ধুরা, গল্পটি শুনে গল্প বিষয়ে ভালো মন্দ মতামত জানাতে অবশ্যই ভুলবেন না। তাহলে শুনতে থাকুন আজকের গল্প, জীবন মাঝির কান্না। আজ সন্ধ্যে থেকেই টিপটিপ করে বৃষ্টি হয়ে চলেছে, তার সাথে চলছে ঝোড়ো হাওয়ার দাপট। আজ কপোতাক্ষ নদীর খেয়াঘাটে লোকজন একেবারেই নেই। জীবন মাঝি নৌকো তীরে বেঁধে পাড়ের রামহরির চায়ের দোকানে এসে বসল। ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে নৌকোয় বসা যায় না। রামহরির চায়ের দোকানে এখনো বেশ কিছু লোকজন বসে আছে। তাকে আসতে দেখে রামহরি বলে উঠল, আরে কি কাকা, আজ এখন এখানে বসে আছো যে বড়? আরে এই বাদলায় আর কে পারাপার করবে বলো দেখি? হ্যাঁ, আজ তাড়াতাড়ি বাড়ি চলে যাও। জীবন মাঝি তার কোমরের গামছা খুলে গা মাথা মুছতে মুছতে বলল, হ্যাঁ, সবে তো সন্ধ্যা পেরোলো, এত তাড়াতাড়ি বাড়ি গিয়ে করবোটা কি বলতো? রামহরি হেসে বলল, আরে কি আর করবে কাকা, কাকির সাথে একটু গল্প করবে না হয়, সে সুযোগ তো কখনো পাও না তুমি। মাঝি রামহরিকে উদ্দেশ্য করে বলল, একবার চা দে দেখিনি, একটু খেয়ে গাটা গরম করি আগে। চায়ের দোকানে উপস্থিত লোকজন কি একটা ব্যাপার নিয়ে খুব গভীর আলোচনায় মত্ত ছিল। জীবন মাঝি তাদের কথায় কান পাতলে সে বুঝতে পারল যে পীরগঞ্জের সাবিনাকে আজ 3 দিন ধরে পাওয়া যাচ্ছে না। ওর বর ওকে তালাক দিয়েছিল, তারপর ও বাপের বাড়ি যাবে বলে বেরিয়েছিল, কিন্তু সেখানে পৌঁছয়নি সাবিনা। ওর বাপের বাড়ির লোকজন পাগলের মতো খুঁজছে 2 দিন ধরে, কিন্তু ওর কোনো খোঁজ নেই। সে আরও শুনতে পেল যে তারা বলছে হয়তো ওর কোনো প্রেমিক ছিল, সাবিনা হয়তো তার কাছেই চলে গেছে। এরপর আরেকজন সাবিনা সম্পর্কে একটু ভালো কথা বলল। সে বলল যে সে নাকি আসলে খুব ভালো মেয়ে এবং সে তাকে অনেক দিন ধরেই চেনে। বড় সহজ সরল মেয়ে সে। আসলে হঠাৎ তালাক পেয়ে খুব কষ্টে ছিল সাবিনা। কে জানে কি যে হলো মেয়েটার। রামহরি 1 ভাঁড় চা আর 2টো লেরো বিস্কুট দিয়ে গেল জীবন মাঝিকে। মাঝি সেটা খেতে খেতে শুনতে থাকলো ওদের সেই আলোচনা। একজন বৃদ্ধ লোক বলল, আরে ভালো মেয়েরা তালাক দেয় কেমনে, কও দেখে? তা তো জানি না চাচা, তবে তালাক কি আর ভালো মেয়েদের কেউ দেয় না? মরদেরই দোষ বেশি। সাবিনার মরদ নাকি অন্য কাউরে শাদি করতে চাইছে। যাকে ওঠো গিয়া, রাত বাড়ছে, বৃষ্টি থামার নাম নাই, এত দূরের পথ পার হতেই সময় যাবে এখন। ওরা সবাই উঠে পড়ল। একসাথে 5 জন চায়ের দোকান থেকে বেরিয়ে হাঁটতে লাগলো। দোকানটা একেবারেই ফাঁকা হয়ে গেল। জীবন মাঝি রামহরির কাছে জানতে চাইল, পীরগঞ্জের ঘটনাটা কি সত্যি নাকি রে? সাবিনা নামের মেয়েটা নিরুদ্দেশ হয়েছে শুনলাম। হ্যাঁ, পীরগঞ্জে আমি গেছি 2-1, কিন্তু সাবিনা বলে তো কাউকে চিনি না। দোকানের জিনিসপত্র গোছাতে গোছাতে রামহরি বলল, হ্যাঁ, হাজার বাদলা কে আসবে দোকানে চা খেতে? যাই গিয়া ঝাঁপ পেলে বাড়ি যাই। রামহরির কথা শুনে জীবন মাঝি গভীর নিঃশ্বাস ছেড়ে বলল, আমিও যাই গিয়া, একলার বৈশা লাভ নাই, নবাদ্যা ঘরে যাই। কপোতাক্ষ নদীর খেয়া মাঝি এই জীবন সর্দার। সারাদিন দাঁড় টেনেই তার দিন কাটে। সেই কোন ভোরে বেরোয় বাড়ি থেকে 1 থালা পান্তা ভাত খেয়ে, আর রাত বাড়লে তবেই বাড়ি ঢোকে। সারাদিন তার বউ কুসুমমালা সংসার সামাল দেয়। অবশ্য সংসার বলতে তেমন কেউ নেই।
দুই মেয়ের বিয়ে দিয়ে দিয়েছে, সমস্ত জমি জায়গা বেচে দিয়ে। এখন দুটো মানুষের দিন চলে যায় কোনো রকমে। জীবন মাঝি অবরে সবরে খ্যাপলা জাল ফেলে নদীতে। বিভিন্ন রকম ছোট বড় জ্যান্ত মাছ সে পায় নদী থেকে। প্রায় রাতেই সে মাছ নিয়ে বাড়ি ফেরে। কুসুমমালা বাঁশের খলুইটি মাটিতে উপর করতেই বেরিয়ে আসে কত মাছ। পার্শে ট্যাংরা, পুঁটি, গলদা চিংড়ি, মৌরলা, আরও কত কি। কুসুমমালা তখনই কেটে কুটে মাছের ঝোল রান্না করে। হাত মুখ ধুয়ে জীবন মাঝি খেতে বসে যায়। কুসুমমালা একটি স্টিলের বড় থালায় ভাত বেড়ে ভাতের পাশে বাটিতে করে তুলে আনা মাছের ঝোল ঢেলে দেয়। সাদা ভাতের সাথে লাল হলুদ মাছের ঝোল দিয়ে ভাত মেখে সে তৃপ্তি করে খায়। পাশে বসে তার স্ত্রী স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে তার স্বামী জীবন মাঝির দিকে। রামহরি তার দোকানের ঝাঁপ ফেলে দিতেই জীবন মাঝি নেমে গেল ঘাটের দিকে। সেখানে গিয়ে যা দেখল তাতে ভীষণ অবাক হয়ে গেল সে। একটা মেয়ে বসে আছে খেয়াঘাটের কাছে, অল্প বয়সী মেয়ে। হাতে ধরা আছে একটা ব্যাগ, মুখটা ভালো করে দেখা যাচ্ছে না। মাঝিকে দেখেই সে বলল, ও চাচা, আমার একটু পার করে দেবে? আমি ওপারে যাব। এই রাতে নির্জন নদীর ঘাটে একটি একাকী মেয়েকে দেখে জীবন মাঝি অবাক হয়ে গেল। এত রাতে একা একা কোথায় যাবে গো মেয়ে? আমি তো আজকে আর টানবো না, অনেক রাত হলো, আর বৃষ্টির তেজ বেড়েই চলেছে সমানে। আকাশ আর নদী কারোর অবস্থায় সেই রকম সুবিধার নয়। তুমি বরং কাল সকালেই এসোখন। এই ঝড় বাদলের রাতে নদী পার হইও না, আমি কাল সকালে তোমাকে ওপারে দিয়ে আসবো। কথাটা শুনে মেয়েটা চুপ করে আছে, কিছুই বলছে না। জীবন মাঝি নৌকো বেঁধে সব জিনিসপত্র নিয়ে ঘরে ফিরে যাওয়ার উপক্রম করলেও মেয়েটা তেমনি বসেই থাকলো। অবাক হয়ে সে বলল, ও মেয়ে, আরে আরে বসে রইলে যে, বাড়ি যাবে না? রাতের বেলা আরে একা একা এভাবে বসে থেকো না। মেয়েটা মৃদুস্বরে বলল, আমার যে কোনো যাবার জায়গা নেই চাচা, এত রাতে কোথায় যাব আমি? জীবন মাঝি তাকে বলল, সে কি, তাহলে একা একা এখানে বসে থাকবে নাকি? না না না, তুমি না হয় চলো চলো চলো, আমার সাথে আমার বাড়িতে চলো। মেয়েটা এবার উঠে দাঁড়িয়ে বলল, আমি যে জাতি মুসলমান চাচা, তোমার বাড়ি যাই কি করে? এদিকে চাচা বলে ডাকছো আর বলছো আমার বাড়ি যাবে না। সে তো হয় না রে মেয়ে, আমার নৌকায় সারাদিন কত লোক ওঠে, আমি কি তাদের জাত দেখে তুলি? অমন কথা আর বলবে না। নাও চলো দেখি, চলো। আরে রাত বাড়ছে, বৃষ্টির দাপটও বাড়ছে। মেয়েটা এবার বিনা বাক্য ব্যয়ে জীবন মাঝির পিছন পিছন হাঁটতে থাকলো। বৃষ্টির জন্য মাঝি একটা টেকো দিয়ে মাথা ঢাকলো, আর মেয়েটা তার ওড়না দিয়ে মাথা চাপা দিল। খেয়াঘাট থেকে মিনিট 20 রাস্তার দূরত্বে মাঝির বাড়ি। সরু রাস্তায় দুজনে যাচ্ছিল হেঁটে। মাঝে মাঝেই মাঝি পিছনে ফিরতেই কাউকে দেখতে পাচ্ছিল না। পর মুহূর্তেই আবার দেখছে মেয়েটাকে। বুকের সাথে ব্যাগটাকে চেপে ধরে হাঁটছে সে। এটা কীরকম হচ্ছে সে বুঝতেই পারছে না। নিজের চোখের ভুল হবে হয়তো। মাঝি ভাবল হয়তো বৃষ্টির জন্য বা এমন হচ্ছে। একসময় ওরা পৌঁছে গেল জীবন মাঝির বাড়ি। মাঝি তার স্ত্রী কুসুমমালাকে খুলে বলল মেয়েটার কথা। কুসুমমালা শুনে বলল, ভালোই করেছ, একটা সমর্থ মেয়েকে কেউ একা ছেড়ে আসে নাকি? ওরা হাত মুখ ধুতেই কুসুমমালা পেঁয়াজ, লঙ্কা আর তেল দিয়ে মুড়ি মেখে দিল, সাথে আদা দিয়ে গুড়ের চা। রাত প্রায় 9টা বাজে। কুসুমমালা রান্নাঘরের দিকে গেল। তাকে রাতের রান্না করতে হবে। সামনের দাওয়ায় বসে মাঝি এবার মেয়েটাকে বলল, এবার তোর কথা শুনি মা,
এত রাতে একা কেন বের হয়েছিলি? আমারে তুই সাসা বলে ডেকেছিস, তাই জানতে চাইলাম। মেয়েটা তার মাথার ওড়না সরালে মাঝে দেখল ভারী সুন্দর লাবণ্যমাখা সেই মুখখানি। বয়স 21-22 হবে বোধ হয়। আমার কথা শুনে তুমি কি করবে সাসা? বড়ই বদনসিব নিয়ে জন্মেছি আমি। বাপের বাড়ির অবস্থা ভালোই ছিল, একটাই মেয়ে ছিলাম আমি। আগে 2 বড় ভাই। 2 বছর আগে নিজের পছন্দের ছেলে পলাশকে বিয়ে করেছিলাম। স্কুলে যাওয়া আসার পথে তার সাথে পরিচয়। হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিয়ে আমরা দুজনে বিয়ে করে নিলাম। জানতাম বাড়ি থেকে কখনোই এই বিয়ে মেনে নেবে না, তাই তাই কাউকে কিছু না জানিয়ে নিজেরাই বিয়ে করে নিয়েছিলাম। পরে অবশ্যই বাড়ি থেকে মেনে নিয়েছিল বিয়েটা। বাবার খুব আদরে ছিলাম তো। পলাশ শহরে কন্ট্রাক্টারি করত। গ্রামে ওর নিজের বাড়ি ঘর ছিল। সপ্তাহে একদিন বাড়ি আসতো পলাশ। শনিবার রাতে আসতো আর সোমবার ভোরে বেরিয়ে যেত। সারা সপ্তাহ আমি একাই থাকতাম বাড়ি। বাড়ি ঘর সব সাজিয়ে গুছিয়ে ওর জন্য অপেক্ষা করতাম। পলাশের রোজগার, সুন্দরী বউ আর সাজানো গোছানো সংসার দেখে সবাই খুব হিংসে করতো জানো। জানলায় রঙিন পর্দা, উঠোনে হাঁস মুরগি চড়ে বেড়ানোর বদলে ফুল গাছের শোভা দেখে সবাই দুদণ্ড দাঁড়িয়ে পড়ত। তাছাড়া আমিও সাজগোজ করে থাকতে ভালোবাসতাম। শাড়ির বদলে আমি সালোয়ার কামিজ পরে থাকতাম। তাই গ্রামের সব মেয়েদের আমি চক্ষুশীল ছিলাম। পুরুষগুলো অবশ্য দেখলেই সব হাঁ করে থাকতো, আর তাতেই সবার রাগ বাড়তো আমার উপর। সপ্তাহ শেষে বাড়ি ফিরে পলাশ আমায় আদর করে বলতো, তুই তো আমার বাড়িটাকে বেহেস্ত করে তুলেছিস রে বউ, আর তুই সেই বেহেস্তের পরী। আমার খুব ভালো লাগতো জানো। পলাশের এই প্রশংসাটুকুর জন্য আমি অপেক্ষা করে থাকতাম। পলাশের এক বন্ধু ছিল, নবাব। সে খুব দুশ্চরিত্র আর গায়ে পড়া লোক ছিল। খুব বিরক্ত করতো আমায়। ওর সাহনি একেবারেই ভালো ছিল না। প্রায় দিন সে আমাদের বাড়িতে এসে আমাকে বলতো, ভাবি, ও ভাবি, আরে তুমি একা একা থাকো কি করে বলো তো? তোমার মন মানে কি করে? এই উঠতি বয়সে কি একা একা থাকা যায়? আর সপ্তাহে মাত্র একদিন তোমার বর বাড়ি আসে। তোমার জন্য না আমার খুব খারাপ লাগে জানো তো। আমি রেগে উঠতাম, খুব বিরক্ত হতাম। তবু তার আসার বিরাম ছিল না। এটা আমি পলাশকে অনেকবার নালিশ করেছি, কিন্তু সে না হেসে উড়িয়ে দিত। বলতো, আরে ও আমার ছোটবেলার বন্ধু, সেই হিসেবে ওর ভাবি হও তুমি, তাই একটু মজা করে তোমার সাথে। ব্যাপারটা অত সিরিয়াস কিছু না। আমার কিন্তু ব্যাপারটা মোটেই অত সহজ লাগতো না। কিন্তু পলাশের জন্য কিছু বলতেও পারতাম না। নবাব কোনোদিন দিনের বেলা, কোনোদিন সন্ধ্যের পর আসতো। ও এলেই আমি ঘরের দরজা একদম হাঁ করে খুলে রেখে দিতাম। সে খালি বলতো,
আচ্ছা তুমি দরজা খুলে রাখো কেন বলো তো? কত লোকে উঁকি মেরে দেখে। আমি উত্তর দিতাম না। সেদিন সেদিন শনিবার ছিল। সকাল থেকে আমার আমার খুব জ্বর। সন্ধ্যের পর কাঁপুনি দিয়ে জ্বর এলো। আমি আমি ঘরের দরজাটা ভেজিয়ে দিয়ে আগা মাথা সব চাদর চাপা দিয়ে শুয়ে পড়লাম। ঘরে ঘরে একটা হালকা আলো জ্বলছিল। কারণ কারণ পলাশ যদি ফিরবে তখন তখন আমি হয়তো উঠে দরজাটাই খুলতে পারবো না। শরীরটা এত খারাপ লাগছিল আমার। হঠাৎ মনে হলো কি যেন আস্তে আস্তে দরজায় টকটক করে আওয়াজ করছে। জ্বরের ঘরে আমি ভাবলাম বোধহয় পলাশ এসেছে। তাই আমি ক্লান্ত ভাবে বললাম, জ্বর হয়েছে, শুয়ে আছি, উঠতে পারছি না, দরজাটা খোলাই আছে গো, চলে এসো ঘরে। সে চুপি চুপি ঘরে ঢুকলো, দরজায় সিট কিনে দিল। এরপরে আমার মুখটা চেপে ধরলো। আমি ছটফট করতে করতে নেতিয়ে পড়লাম। এক সময় ও আমার উপর অমানুষিক অত্যাচার চালালো। আমি অসুস্থ শরীরে কোনো রকম বাধা দিতে পারলাম না। সেই ক্ষমতা আমার ছিল না। এরপর সে ঘর থেকে যখন বেরোতে গেল, সেই সময় পলাশ চলে এলো। লোকটা নিজের মুখ দেখাবে না বলে আমার গায়ের চাদরটা টেনে নিল। নিজের গা মাথা পুরো চাদর দিয়ে ঢেকে এক দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। আচমকা এই ঘটনায় পলাশ কেমন ঘাবড়ে গেল। তারপরে সোর বলে চেঁচাতে লাগলো। চারদিক থেকে লোক ছুটে এলো। যদিও লোকটাকে আর ধরা গেল না, কারণ একটু দূরে গিয়ে লোকটা চাদর ফেলে কোথায় যেন মিলিয়ে গেল। এরপর ঘরে ঢুকে আমার অবস্থা দেখে পলাশের বুঝতে কিছু অসুবিধা হলো না। আমি তখনও আচ্ছন্ন হয়ে পড়ে আছি। আশেপাশের মহিলারা এসে পলাশকে বলল, আমার শরীর তো নাকি একদম খারাপ। বাড়িতে যখন তখন লোক আসে, আর ওদের সাথে আমি নাকি সারাদিন হা হা হি হি করে দিন কাটাই। সবার নালিশ শুনে পলাশের মনেও ধারণা হলো বোধহয় আমি নষ্ট চরিত্রের মেয়ে। ওর না থাকার সুযোগ নিয়ে আমি যা খুশি করি। আমি সুস্থ হয়ে ওকে সব কিছু বললাম, কিন্তু আমার কোনো কথাই সে বিশ্বাস করলো না। ওই রাতে কে ঘরে ঢুকেছিল সেটা আমি ঠিক করে বলতে পারলাম না। তবে আমার বিশ্বাস ওটা নবাব ছাড়া আর কেউ হতেই পারে না। পলাশকে সেটা বলতেই সে আমাকে বকে উঠল। কারণ সে তার বিবির চেয়ে বন্ধুদের বেশি বিশ্বাস করত। এরপর পঞ্চায়েতের সভা বসল।
কেউ আমার পক্ষে একটা কথাও বলল না। এমনকি সেই দুশ্চরিত্র নবাবও বলল আমার স্বভাব চরিত্র নাকি ভালো নয়, ওকে নাকি আমি সবসময় আমার ঘরে ডাকতাম গল্প করার জন্য। এরকম এরকম নির্লজ্জ মিথ্যা শুনে আমি আমি আশ্চর্য হয়ে গেলাম। কোনো কোনো প্রতিবাদ করতে পারলাম না। সবাই বিধান দেয়া হলো পলাশ যেন আমাকে তালাক দেয়, কারণ আমার মতো চরিত্রহীন বউ নিয়ে থাকা যায় না। গ্রামের বাদ বাকি বউয়েরা বিগড়ে যেতে পারে আমায় দেখে। আমি পলাশের পায়ে পড়ে তাকে অনেক করে বোঝাবার চেষ্টা করলাম, কিন্তু তার মন গলল না। সে আমাকে তালাক দিয়েই ছাড়ল। তার নাকি আবার শাদী ঠিক হয়ে গেল নবাবের এক শালীর সাথে। পরের মাসেই তাদের শাদী। আমি এবার নিজের সাজানো সংসার ছেড়ে বেরিয়ে এলাম। যে বাপের বাড়ি একদিন নিজের ইচ্ছায় ছেড়েছিলাম, আবার সেখানে ফিরে যেতে হবে আমার। জানি না লজ্জা আমি কোথায় রাখবো। কিন্তু মা, তুই 3 দিন কোথায় ছিলি? তোর বাপের বাড়ির লোক তো শুনলাম তোকে পাগলের মতো খুঁজছে। মেয়েটা দুহাতে মুখ ঢেকে হঠাৎই কেঁদে উঠল। বড় কষ্ট হলো জীবন মাঝির। মাঝি তার মাথার উপর হাত রেখে বলল, না না, থাক 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 রে মা, আর কিছু তোকে বলতে হবে না। আমি বুঝতে পারছি তোর কষ্টটা। রান্নাঘর থেকে কুসুমমালা বলল, ওকে আর কিছু বলতে বলো না। এত কষ্ট বুকে নিয়ে মেয়েটাকে আর বকিও না তো তুমি। না রে মা, আর তোকে কিছু বলতে হবে নি। এবার একটু বিশ্রাম নে তুই। সাবিনা চুপ করে বসে আছে, কেমন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে বাইরের অন্ধকারের দিকে। রাতে খেয়ে দে শুয়ে পড় মা, ভোরের প্রথম নাও বেয়ে তোরে পৌঁছে দেব তোর বাপের ঘরে। তা হ্যাঁ রে, তা তোর বাপের ঘর কোথায়? মানে রতনপুরের ঘাটে নেমে তুই কোথায় যাবি? সাবিনা মুখ তুলে বলল, রতনপুরে নেমে মন্ডল পাড়ায় যেতে হয়। আমার আব্বার নাম জাবেদ মিয়া। রাতে ডাল ভাত আর মাছের ঝোল দিয়ে ভাত খাচ্ছিল ওরা 3 জন। কুসুমমালা লক্ষ্য করল সাবিনা মুখের সামনে শুধু খাবারটা ধরছে আর গিলে নিচ্ছে। ওদের মতো ধীরে সুস্থে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে না সে। এটা কিরকম খাওয়া? কুসুমমালার কিরকম অদ্ভুত লাগছিল দেখে। খেতে খেতে মাঝি কুসুমমালার কাছে কাঁচা লঙ্কা চাইল। সে বলল, ঘরে তো নেই গো, ওই সামনে গাছটায় আছে। সাবিনা বলল, আচ্ছা আচ্ছা, আমি আনছি। এই বলেই উঠে গেল সামনের দিকে। মাঝি খেয়াল করল ও বাইরে গেল না। ওখান থেকেই হাত বাড়িয়ে কয়েকটা লঙ্কা ছিঁড়ে আনলো। মাঝি অবাক হয়ে ভাবল, এটা কেমন হলো? সাবিনা যেখানে দাঁড়িয়েছিল সেখান থেকে লঙ্কা গাছ তো বেশ দূরেই, অথচ ও কেমন করে হাত বাড়িয়ে লঙ্কা ছিঁড়ে আনলো? মেয়েটা ম্যাজিক জানে নাকি? মাঝির চোখে কেমন ধাঁধা লেগে গেল। খাওয়ার পর সাবিনা নিজেই সমস্ত বাসন ধুয়ে রাখল। কুসুমমালা বারণ করলেও শুনল না সে।
সাবিনাকে কুসুমমালা পাশের ঘরের বিছানায় শুতে দিল। সারা রাত ধরেই ওরা একটা গুমড়ে গুমড়ে কান্নার আওয়াজ পেল। হয়তো মেয়েটা কাঁদছে, নিজের মনের কষ্ট নিয়ে সারা জীবন কেঁদে মরবে। ওর দুঃখে বড় কষ্ট পেল এরা দুজন। নিজেদের দুটো মেয়ে আছে তো তাই আরো বেশি খারাপ লাগছে। একটা মেয়ের সুখের সংসারটা কিভাবে ভেঙে গেল তা ভাবতেই মনটা কষ্টে ভরে গেল ওদের। ভোর হতেই মাঝি ডাকতে গেল সাবিনাকে। ওঠ মা ওঠ, আরে ভোর হয়ে গেল, বেলা বেলি না যেতে পারলে দেরি হয়ে যাবে তো। অনেক ডেকে সাড়া না পেয়ে ঘরের দরজায় ধাক্কা দিতেই দরজা খুলে গেল। ওমা, ঘর তো ফাঁকা, কেউ তো নেই ঘরে। এমনকি ঘরে যে কেউ ছিল সেটাও বোঝা যাচ্ছে না। একেবারেই পরিপাটি করে বিছানা পাতা। কুসুমমালা বাড়ির চারপাশ খুঁজে দেখল, কোথাও নেই সাবিনা। একলা এত ভোরে গেল কোথায়? কুসুমের চিন্তা হতে লাগলো। মাঝির মনটাও খারাপ হয়ে গেল। কোথায় গেল মেয়েটা? তার নৌকোতেই তো রতনপুরে যাওয়ার কথা ছিল তার। তাহলে সাবিনা গেল কোথায়? হয়তো আগেই খেয়াঘাটে চলে গেছে নিশ্চয়ই। কথাটা ভাবতে ভাবতেই জীবন মাঝি খেয়াঘাটের দিকে গেল। না, সেখানেও তো নেই মেয়েটা। কে জানে বাবা কোথায় চলে গেল সে। সারাদিন মাঝির মাথায় সাবিনার কথাই ঘুরপাক খেতে লাগলো। জীবন মাঝি তার খেয়ায় অন্য যাত্রী নিয়ে রতনপুরে চলে গেল। সারাদিন সে খেয়া পারাপার করল। রাতের শেষে খেয়া ওপারের রতনপুর থেকে ছাড়তেই মাঝির চোখ কপালে উঠল। তার নৌকোয় চুপ করে বসে আছে একটি মেয়ে। কখন নৌকোয় উঠল মেয়েটা তাই তো খেয়াল করতে পারল না মাঝি। দেখো মেয়ের কাণ্ড, মাথায় ওড়না জড়িয়ে বসে আছে। কেউ? হ্যাঁ, ও তো সাবিনা। মাঝি অবাক হয়ে তাকে বলল, তুই আমাদের না বলে কোথায় চলে গেলি রে মেয়ে? হ্যাঁ, আরে আমরা তো খুব চিন্তা করছিলাম। এ কথা শুনে সাবিনা বিষণ্ণ মুখে একটু হেসে বলল, আমার জন্যে অত ভেবো না চাচা। আমি ঠিক সময় মতো চলে গেছি রতনপুর। তা অত সকালে তুই গেলি কিসে রে মেয়ে? এ তো তখনও শুরুই হয়নি। মাঝির সে কথার উত্তর না দিয়ে সাবিনা বলল, বাপের বাড়ির সবাইকে একবার দেখে এলাম। মনটা বড়ই খারাপ লাগছিল। বড় ভাইয়ের মেয়েটার খুব জ্বর। খুব ভালোবাসতো আমায়। মনটাতে ভালো লাগছে না গো। বাবার শরীরটাও দেখলাম ঠিক নেই। কি জানি, হয়তো আমার চিন্তায় এমন হয়েছে। আমি সবাইকে দুঃখ দিলাম, না পেলাম নিজে শান্তি, না দিলাম ওদের শান্তি। সাবিনার দুই চোখে জলের ধারা বইছে। মাঝি একটু চুপ করে থেকে সাবিনার কাছে জানতে চাইল, তা ফিরে এলি কেন? তোর তো ওখানেই থাকার কথা ছিল। আবার এখন তুই কোথায় যাচ্ছিস শুনি? আমি আবার পীরগঞ্জে ফিরে যাচ্ছি চাচা। জীবন মাঝি অবাক হয়ে বলল, তুই যে বললি যে ওখানে তোর কেউ নাই, থাকার জায়গা নাই, তাহলে যাচ্ছিস কোথায়? প্রশ্ন শুনে সাবিনার চোখ দুটো যেন আগুনের ভাটার মতো জ্বলছিল। সে হিসিসে গলায় বলে উঠল, আমার সে ওখানে অনেক হিসাব বাকি আছে চাচা। সব হিসাব মিটিয়ে তবেই আমার কাজ শেষ হবে, নইলে আমি শান্তি পাবো না। এই কথা শুনেই মাঝি ভয় পেয়ে গেল। এসব কি বলছে মেয়েটা? ও একা একা কিসের হিসেব নেবে?
পাগল হলো নাকি? নৌকো ঘাটে লেগেছে। এবার সাবিনা নেমে যাচ্ছে দেখে সে তাড়াতাড়ি করে সাবিনাকে বলল, না 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 না, এত রাতে পীরগঞ্জে গিয়া কাজ নাই। তুই এখন আমার সাথে চল। আজ রাতটা আমাদের বাড়িতে থাকবি, আর কাল সকালে পীরগঞ্জে চলে যাবি না হয়। না 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 চাচা, আমাকে যেতেই হবে। শাশিকে আমার সালাম দিও। আর 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 এই মাছগুলো শাশির জন্য দিলাম। তোমরা তোমরা রেঁধে খেও, কেমন? এ কথা বলেই এক খোলই মাছ ধরিয়ে দিল মাঝির হাতে। দেখেই মাঝির চক্ষু চড়ক গাছ। এত মাছ কখন আর কিভাবে ধরল মেয়েটা? সে কথা জিজ্ঞাসা করতেই সে বলল, সে আমি ধরেছি এক সময়। তুমি ধর তো এটা। এবার এবার রাত হয়ে যাচ্ছে, আমাকে অনেক দূর যেতে হবে। আমি এবার যাচ্ছি চাচা। মাঝি বলল, আবার তোর সাথে কবে দেখা হবে মা? আসবো আসবো চাচা। বলতে বলতেই যেন হাওয়ায় মিলিয়ে গেল মেয়েটা। মাঝি অবাক হয়ে তাকিয়ে রইল। বাড়ি ফিরে কুসুমমালাকে সাবিনার কথা সব বলতেই সে ভয় পাওয়া গলায় বলল, তুমি রতনপুর ঘাটে তো সবসময় যাচ্ছ, একবার মন্ডল পাড়ার দিকে ওর বাপের বাড়িতে গিয়ে খোঁজ নাও না। এখন কোনো খবর যদি পাও। কুসুমমালার কথা শুনে মাঝি খুশি হয়ে বলল, এটা তুমি একদম ঠিক বলেছ কুসুম। আমি যাব মন্ডল পাড়ার জাভেদ মিয়ার বাড়ি। দেখি দেখি মেয়েটার খবর ওরা জানে কি না। পরদিন অনেক বেলায় মাঝির নৌকোয় কজন লোক উঠল। তার মধ্যে দুজন ছেলে ছিল। তারা তার কাছেই বসল। হঠাৎই তাদের কথাবার্তা মাঝির কানে এলো। লম্বা কালো ছেলেটা বলছে, আরে পলাশ, এত ভাবিস না। জোনাকির সাথে তোর নিকাহটা হয়ে গেলেই দেখবি সব আবার আগের মতো ঠিক হয়ে যাবে। তার চোখে মুখে ধূর্তামি মেশানো। আমি তো এখনই নিকা করতে চাইছি না, কিন্তু তুই তো তোর শালির সাথে শাদির জন্য উঠে পড়ে লেগেছিস নবাব। ভালো দেখতে ছেলেটার কথা শুনে মাঝি চমকে উঠল। এরাই তাহলে সাবিনার স্বামী পলাশ আর সেই শয়তান বন্ধু নবাব। আরে জোনাকি খুব ভালো মেয়ে রে। ওকে শাদি করলে না তোর জীবনটা বদলে যাবে, বুঝলি? আর ওর তো সেরকম কিছু চাহিদা নেই, শুধু তোর সাথে একটু শহরে যেতে চায়, ব্যাস। পলাশ বিরক্ত হয়ে বলল, আরে আমার পক্ষে সেটা খুবই চাপের। শহরে বউ নিয়ে থাকার খরচ কত আন্দাজ আছে? এখানে ঘর বাড়ি ফাঁকা পড়ে থাকবে, আর আমি আবার শহরে ঘর ভাড়া নেব, তাতে নতুন করে সবকিছুই কিনতে হবে। সেটা কি সম্ভব নাকি? মাঝি এবার আর থাকতে না পেরে পলাশকে উদ্দেশ্য করে বলল, আপনার সাথে আমার কিছু কথা ছিল বাবু। পলাশ অবাক হয়ে বলল, আমার সাথে আপনার কি কথা আছে? বলুন শুনি। না না, এখানে নয়। আগে রতনপুরের ঘাটে নামি, তারপর আপনাকে সব বলবো। তবে হ্যাঁ, শুধু আপনাকেই বলবো। খুব জরুরি কিন্তু সেই কথাটা। মাঝির কথা শুনে নবাব একটু বিরক্ত হয়ে বলল, এই চালাও তো নৌকা। তোমার আবার কিসের জরুরি কথা থাকতে পারে আমাদের সাথে? শুধু সময় নষ্ট। আমাদের একটা জরুরি কাজ আছে। হ্যাঁ, আমার কথাটা খুব জরুরি আছে বলেই তো বলছি। তবে আপনাদের দুজনের সাথে নয়, শুধু পলাশ বাবুর সাথে কথা আছে। মাঝির কথা শুনে নবাব বেশ বিরক্ত হলো আর রাগ রাগ মুখে তাকিয়ে থাকলো। ঠিক আছে, তুই অত বিরক্ত হচ্ছিস কেন? আমি শুনবো না হয় ওনার কথা। দেখি উনি কি বলতে চান। পলাশের কথায় নবাব চুপ করে গেল। রতনপুরের ঘাট আসতেই সবাই নেমে গেল। পলাশ তার বন্ধুকে বলল, এই শোন, তুই একটু অপেক্ষা কর, আমি ওনার কথাটা শুনেই এখনই আসছি। নবাব গোমরা মুখে ওপরে চলে গেল। বলেন, কি আপনার জরুরি কথা বলবেন, বলেন। আমি সাবিনা মায়ের ব্যাপারে কথা বলতে চাই। মাঝির কথায় পলাশ অবাক হয়ে বলল,
আপনি সাবিনাকে চেনেন? চিনি তো বটেই, ও আমার একটা মেয়ে। জীবন মাঝি এবার সমস্ত কিছু খুলে বলল পলাশকে। পলাশে যেন ধারণার বাইরে ছিল এরকম কথা। সে সব শুনে অনুতপ্ত হয়ে বলল, আসলে রাগের মাথায় তখন ভালো মন্দ কিছু বোঝার ক্ষমতা ছিল না। জেদের বসে ওকে তালাক দিয়ে দিলাম। এখন বুঝতে পারছি কত বড় ভুল করছি। আপনার বন্ধু নবাব এই সব কিছুর জন্য দায়ী। সেই রাতে সাবিনার উপর অত্যাচার নবাবই করেছে, আর সবার কাছে এখন ভালো সাজছে। নিজের শালিকে আপনার কাছে গসাবার জন্য এবার উঠে পড়ে লেগেছে। কিন্তু সাবিনা কোথায় নিরুদ্দেশ হয়ে গেল? ওর কোনো খোঁজ আমরা কেউ পাচ্ছি না কেন? ও কাল রাতে পীরগঞ্জে চলে গেছে। এ কথা শুনেই প্রচণ্ড অবাক হয়ে পলাশ বলল, ও পীরগঞ্জের কোথায় রয়েছে? ওর তো আমার বাড়ি ছাড়া আর কোনো থাকার জায়গা নেই। ওর জন্য এবার আমার চিন্তা হচ্ছে। মাঝি বলল, কাছের মানুষের কাছ থেকে এত বড় আঘাত ওকে বদলে দিয়েছে অনেকটাই। হয়তো নিজেকে কোথাও লুকিয়ে রেখেছে। ও বলেছে ওর নাকি হিসাব বাকি আছে, আর সেটা নিতেই পীরগঞ্জে গেছে। পলাশ অবাক হয়ে তাকিয়ে রইল। কিসের হিসেব? কার সাথে হিসেব বাকি সাবিনার? আর পীরগঞ্জের কোথায় রয়েছে সে? এমন সময় নবাবের গলা শোনা গেল। কিরে, তোদের প্রাইভেট কথা শেষ হলো? নবাবের এই ঠেস দেওয়া কথা শুনেই পলাশের গা জলজল করছিল রাগে। তবুও সে নিজেকে সামলে নিল। মাঝির হাত দুটো ধরে পলাশ বলল, চাচা, সাবিনা যদি আপনার কাছে আবার আসে, ওকে আমার কথা বলবেন। আমায় যেন ও ক্ষমা করে দেয়। আমি ওর সাথে দেখা করতে চাই। মাঝি একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, অমন সহজ সরল সুন্দর মেয়েটার যে সর্বনাশ করলো, তাকে যেন ভগবান শাস্তি দেন। আমি আর কিছু চাই না, শুধু তার শাস্তি চাই। এ কথা বলেই জীবন মাঝি নৌকোয় উঠে বসল। আর বিষণ্ণ মনে পলাশ উঠে গেল উপরে। পলাশ এখন কদিন ধরে পীরগঞ্জেই রয়েছে, এখনো শহরে ফিরে যায়নি সে। এবার আসার পর যা যা ঘটনা ঘটল, তারপর আর পলাশের মন মেজাজ ঠিক থাকছে না। সে তার শহরের কাজের ভার একজনের উপর দিয়ে রেখেছে, আর নবাবকে পরিষ্কার বলে দিয়েছে এখন আর শাদি নিয়ে যেন কোনো কথা না বলে। তার মন মেজাজ ঠিক নেই, এখন সে ওসবের মধ্যে যেতেই চায় না। নবাব বেশ মনক্ষুণ্ণ হয়েছে, বুঝতেই পারছে পলাশ তাকে এড়িয়ে চলছে। যেদিন থেকে ওই খেয়াঘাটের মাঝি তাকে ডেকে কী সব বলছিল, সেদিন থেকেই পলাশ তাকে এড়িয়ে চলেছে। দেখা যাক কদিন আর এভাবে এড়িয়ে চলবে। জোনাকির সাথে ওর শাদিটা একবার দিতে পারলেই কেল্লা ফতে। তখন পলাশ তার বউ নিয়ে শহরে থাকবে, আর পীরগঞ্জে পলাশের বাড়িঘর থাকবে তার দখলে। নবাব তার ভবিষ্যতের ভাবনায় যেন বুঁদ হয়ে থাকে। এমন সময় নবাবের বউ শাকিলা এসে হাতে রুটি তরকারির থালাটা ধরিয়ে দিল। শাকিলার দিকে চাইতেই মনটা বিতৃষ্ণায় ভরে গেল। যেন একটা শেওড়া গাছের পেতনি গাছ থেকে নেমে এসেছে। ইস, শাকিলার চেহারার কি ছিরি হয়েছে! 3টে বাচ্চার জন্ম দিয়েই যেন 7 বুড়ির 1 বুড়ি হয়ে দাঁড়িয়েছে। দেখলেই বিরক্ত লাগে আজকাল। চেহারা ছিল বটে সাবিনার, যেমন সুন্দর দেখতে তেমনি সুন্দর তার শরীরের বাঁধন। ওর কথা ভাবলেই যেন নবাবের শরীরটা আনচান করতে থাকে। পলাশ আজ শোয়ার পর মাঝরাতে ঘুম ভেঙে গেল কিসের এক আওয়াজ হচ্ছে বলে। মনে হচ্ছে সারা ঘর জুড়ে কেউ যেন ঘুরে বেড়াচ্ছিল, অথচ চোখ মেলে তাকিয়ে কাউকেই দেখতে পাচ্ছে না। কিরকম এক অস্বস্তিকর ব্যাপার। একটা গায়ের গন্ধ,
যেটা শুধু সে সাবিনার গা থেকেই পেত। সেই গন্ধটাই আজ 2 দিন ধরে পেয়ে চলেছে সে, অথচ তার ধারে কাছে কোথাও সাবিনা নেই। সাবিনার জন্য পলাশের মনটা বড় আকুল হয়ে উঠল। সে যে কেন এত বড় ভুলটা করে বসল, সবার কথায় বিশ্বাস করে ওকে তালাক দিয়ে দিল। অথচ সাবিনা তো আগে কতবার বলেছে নবাবের কথা, কই তখন তো সেটা বিশ্বাস করেনি, বরং হেসে উড়িয়ে দিয়েছিল। অথচ স্ত্রীর বিরুদ্ধে বলা কথাগুলো অনায়াসে বিশ্বাস করে নিল। এখন পলাশের নিজের ওপরে রাগ হয়। এটা সে কি করে করল? আর তার ফল যে সে ভুগছে। যাকে ভালোবেসে বিয়ে করলো তাকে আজ হারিয়ে ফেলেছে জীবন থেকে। তার উপর অভিমান করে সাবিনা যে কোথায় চলে গেল তা কে জানে। সেদিন তালাকের পর অত রাতে ওকে কেন যে বাড়ির বাইরে যেতে দিল কে জানে। ওর কোনো বিপদ হয়নি তো? দেখতে দেখতে বেশ কয়েকদিন তো হয়ে গেল, অথচ কোনো খোঁজ খবর নেই। একবার পুলিশের কাছে গেলেও তো হতো, কিন্তু পুলিশ বলবে তালাক দেওয়া বউয়ের জন্য এত চিন্তার কি আছে। গতকাল মাঝির সাথে দেখা হতে তবু কিছুটা খবর পাওয়া গেল সাবিনার, কিন্তু সে পীরগঞ্জের কোথায় এসে রয়েছে? এত চেনা লোকের থেকে নিজেকে লুকিয়ে রেখেছে কিভাবে কে জানে। হঠাৎই আজ ভোরের আজানের শব্দ পেয়ে পলাশের ঘুমটা একেবারেই ভেঙে গেল। সে ধর্মর করে উঠে বসতে যে দৃশ্য দেখল তা যেন অবিশ্বাস্য। ওপারের বারান্দায় আসন পেতে সাবিনা নামাজ পড়তে বসেছে। মাথায় ওড়না দিয়ে ঢাকা। নিয়ম করে নামাজ পড়তে কখনো ভুল হতো না সাবিনার। অন্তত ভোরের ফজরের আর রাতের এশার নামাজ সে সবসময় পড়ত। চোখ দুটো বন্ধ করে রয়েছে সাবিনা। পলাশ যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। সে প্রায় ছুটে চলে গেল সেদিকে। আর তখনই বুঝতে পারল সবটাই চোখের ভুল তার। কেউ নেই বারান্দায় বসে, শুধু ভোরের ঠান্ডা হাওয়ার পরশ ছুঁয়ে গেল তার গায়ে। কিন্তু এটা কি? এটা তো নামাজে বসার জায়নামাজ পাতা রয়েছে বারান্দায়। এটা তো চোখের ভুল হতে পারে না। পলাশ যেন দিশেহারা হয়ে গেল। দুহাতে মাথা চেপে অবসন্ন হয়ে বসে পড়ল সেখানে। কি গো, তোমাকে যে একবার মন্ডল পাড়ায় খোঁজ নিতে বলেছিলাম, তুমি কবে যাবে বলো তো? কোথায় যে গেল মেয়েটা? একটা খোঁজ নেওয়া দরকার নেই? কুসুমমালার কথা শুনে জিভ কাটে জীবন মাঝি। একদম মনে নেই গো। আমি কাল ঠিক যাব খোঁজ খবর করতে মন্ডল পাড়ায়। দেখি দেখি ওখানে গিয়ে যদি কোনো খবর পাই। পরদিন জীবন মাঝি রতনপুরের ঘাটে তার নৌকো বেঁধে মণ্ডলপাড়ার খোঁজ করতে থাকে। সবাই তাকে রাস্তা দেখিয়ে দিল। সেখানে গিয়ে জাভেদ মিয়ার বাড়ি খুঁজে পেতে অসুবিধাই হলো না তার। বেশ অবস্থাপন্ন মানুষ তারা। বিশাল দোতলা বাড়ি, উঠোনে 2খানা মোটরসাইকেল রাখা। বাড়িতে ফুলের গাছ ভর্তি। বেশ সাজানো গোছানো বাড়ি। একজনকে বলল মালিককে ডেকে দিতে। একটু পরেই জাভেদ মিয়া এসে উপস্থিত হলো। জীবন মাঝির দিকে অবাক হয়ে তাকিয়ে রইল সে। চেহারাটা বেশ বিধ্বস্ত লাগছে, মনে হচ্ছে যেন অসুস্থ। সালাম আলাইকুম জাভেদ ভাই। মাঝির কথা শুনে জাভেদ মিয়া বলল, ওয়ালাইকুম আসসালাম। আপনাকে তো ঠিক চিনলাম না। আমি জীবন মাঝি, পরাগপুর থেকে রতনপুর ঘাটে নাও ভাই। মা সাবিনার খোঁজ করতে এখানে এসেছি। মাঝির কথায় চমকে উঠলেন জাভেদ মিয়া। কাউকে একটা বসার চেয়ার দিতে বললেন উঠোনে। সে চেয়ার আনতেই উনি মাঝিকে বসতে বললেন। তারপর বললেন, আপনি কি আমার মেয়ে সাবিনার চেনেন নাকি? মাঝি সেই প্রথম দিন থেকে কিভাবে সাবিনার সাথে দেখা হয়েছিল সব ঘটনা তাকে বলে গেল। সব শুনে বাবার 2 চোখে জল এলো।
সে চোখের জল মুছে বলল, মেয়েটার কোনো খোঁজ নাই। আজ কতদিন হলো, কি করছে, কোথায় আছে জানি না। নিজের ইচ্ছায় শাদি করে এই অবস্থায় দাঁড়িয়েছে। জীবনটাই বরবাদ করে ফেললো মেয়েটা। এ আল্লাহ, মেয়েটা আমার জীবনটাই বরবাদ করে ফেললো রে। ও আল্লাহ। তা আপনার বাড়ি সেদিন যখন আসলো, জোর করে ধরে রাখলেন না কেন তারে? মাঝির কথা শুনে জাভেদ চমকে ওঠে, অবাক হয়ে বলল, হ্যাঁ, এসব আপনি কি বলছেন মাঝি ভাই? আমার বাড়ি তো সাবিনা আসেনি কখনো। ওর খোঁজে তো আমি পাগলের মতো চারিদিকে লোক লাগিয়েছি, আজ অব্দি কোনো খোঁজ পাইনি তার। পলাশ তো মিথ্যে বদনাম শুনেই তালাক দিয়ে দিল মেয়েটারে। একবারও ভেবে দেখলো না কথাগুলো কতখানি সত্যি। সাবিনা বড় ভালোবাসতো পলাশকে, আর ওর কাছ থেকে এসে আঘাত পেল। সেইটাই ওর বেশি দুঃখের কারণ মাঝি ভাই, সেইটাই ওর বেশি দুঃখের কারণ। স্বামীর কাছ থেকে এই আঘাত ও সহ্য করতে পারেনি, সহ্য করতে পারেনি আমার এই অভিমানী মেয়েটা। সাবিনার আব্বার চোখ থেকে আবারও পানি ঝরতে থাকে। মাঝিও অবাক হয়ে বলল, কিন্তু সাবিনা যে আমারে বলল যে ও বাপের ঘরে এসেছিল, আপনার শরীরটা ঠিক নাই, বড় ভাইয়ের মেয়েটার অসুখ, এসব এসব তাহলে কেমনে জানবে সাবিনা? যদিও এখানে নাই আসে তাহলে? জাভেদ মিয়া ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকলো মাঝির দিকে, তারপর বলল, বিশ্বাস করুন, সাবিনা এখানে আসেইনি, অথচ সব খবর জানে সে। তার মানে এখান থেকে ঘুরে চলে গেছে, দেখা করেনি আমাদের সাথে। বড় অভিমানী মেয়ে আমার সাবিনা। দুই ছেলের পর ওই মেয়ে কত আদরের ছিল সে, কি আর বলবো বলুন তো। আমার তো মাথায় কিছুই আসছে না, কোথায় গেল মেয়েটা। ওরা আম্মা এসব শুনলে আবার কান্নাকাটি করতে লাগবে। আপনার সাথে আবার যদি দেখা হয় সাবিনার মাঝি ভাই, যদি আপনার সঙ্গে আবার দেখা হয়, আমার কাছে জোর করে ধরে নিয়ে আসবেন। আপনি আমাকে কথা দিন মাঝি ভাই, আপনি আমার কথা দিন, সাবিনাকে নিয়ে আসবেন। এই বয়সে এত কষ্ট আমি আর সহ্য করতে পারছি না মাঝি ভাই, আমি আর কষ্ট সহ্য করতে পারছি না। মাঝি তাকে কথা দিল সাবিনা মা এবার তার কাছে এলে তাকে জোর করে ধরে নিয়ে আসবে বাপের বাড়িতে। জীবন মাঝি ওদের গাছের ডাবের জল খেয়ে বিদায় নিল ওখান থেকে। কিন্তু ব্যাপারটা ঠিক খোলসা হলো না মাঝির কাছে। সাবিনা মণ্ডলপাড়ায় গেছিল তো ঠিকই, কিন্তু ছিল কোথায়? বাপের বাড়ির সব খবর জোগাড় করে আবার ফিরে গেছে পীরগঞ্জে। সেটাই হবে হয়তো, মনকে প্রবোধ দিল জীবন মাঝি। আজ পাম্প ঘরে যেতেই একটা বিকট গন্ধ নাকে এলো নবাবের। এত গন্ধ কিসের তা কে জানে, কিছু পচে গেছে নাকি? সারা পাম্প ঘর তন্ন তন্ন করে খুঁজেও কিছু পেল না সে। এই পাম্প ঘরের পুরো দায়িত্ব নবাবের। এখান থেকেই সমস্ত গ্রামের চাষের জল যায়। এখানে দুটো ঘর রয়েছে, একটা ঘরে পাম্প বসানো রয়েছে, আর একটা নিজের শোয়া বসার জন্য। প্রায় রাতে তাকে এখানে কাটাতে হয়। অবশ্য আরও একজন আছে, মুমিন বলে একটা ছেলে। নবাব আর মুমিন পালা করে পাহারা দেয় এই পাম্প ঘর। আজ রাতে চারিদিকে জোরালো টর্চের আলো ফেলে দেখে নিয়ে শুয়ে পড়ল নবাব। খাওয়ার পাট তো চুকিয়ে আসে বাড়ি থেকেই। জায়গাটা একেবারেই শুনশান, নিঝুম ও নিস্তব্ধ। দিনের বেলা এখানে সবাই জমি চাষে ব্যস্ত থাকে, তখন বেশ লোকজন থাকে এখানে। রাতে সবার জমি পাহারা দেওয়ার কাজটাই করে নবাব আর মুমিন। আজ রাতে ঘুমের মধ্যেই আবার সেই কান্নার আওয়াজটা পেল নবাব। কদিন ধরেই পাচ্ছে ওটা।
ঘুমটা ভেঙে যেতেই একটা চুড়ির ঠুনঠুন আওয়াজ আর নুপুরের রিন রিন শব্দ শোনা গেল। এখানে তো সে ছাড়া আর কেউ থাকে না, আওয়াজটা কিসের তা কে জানে। নবাব উঠে পড়ল। বাইরে আসতেই চোখে পড়ল সালোয়ার আর ওড়না মাথায় দিয়ে কেউ একজন হেঁটে চলেছে আলপথ ধরে। এত রাতে কে যাচ্ছে? নবাব তাকে দেখার জন্য তার পিছন পিছন ছুটতে থাকে, সমানে চিৎকার করতে থাকে দাঁড়াও দাঁড়াও বলে। কথাটা কানে না তুলে সে তবু চলতেই থাকে। নবাব পিছন পিছন গিয়ে তার হাতটা টেনে ধরে। এ কিসের হাত? বরফ ঠান্ডা সেই হাত যেন নবাবের পুরো শরীরটাকেই বরফের মতো জমিয়ে দিল। এবার সেই নারী পিছন ফিরে তাকালো। একটা কঙ্কালের মুখ, তার কোটরাগত চোখ দুটো শুধু জ্বলছিল। নবাব চিৎকার করে ওখানে অজ্ঞান হয়ে গেল। পরদিন সকালে মুমিন এসে আবিষ্কার করে জমির আলের ওপর অজ্ঞান অবস্থায় পড়ে আছে নবাব। গায়ে হাত দিয়ে দেখে গা যেন পুড়ে যাচ্ছে জ্বরে। সে চিৎকার করে লোকজন ডাকতে থাকে। আশেপাশে যারা চাষের কাজ করছিল তারা সব ছুটে এলো। সবাই মিলে ধরাধরি করে পাম ঘরে নিল তাকে। চোখে মুখে জলের ছিটে দিতেই চোখ মিলে তাকালো নবাব। সারা মুখ জুড়ে আতঙ্কের ছাপ। সবাই নানা রকম প্রশ্ন করলেও সে কোনো উত্তর দিতে পারল না। সবার মুখের দিকে শুধু ফ্যাল ফ্যাল করে তাকাতে লাগলো। সবাই মিলে ওকে বাড়ি পৌঁছে দিল। শাকিলা স্বামীর পরিচর্যায় ব্যস্ত হয়ে পড়ল। অনেকবার জিজ্ঞাসা করেও কোনো উত্তর পেল না সে নবাবের কাছ থেকে। শুধু একটাই কথা বলতে শুরু করলো, না না, আমি আর রাতের বেলা পাহারা দেবো না। আমি আর রাতের বেলা ওখানে পাহারা দেবো না। মমিন যাবে, মমিন যাবে। আমি শুধু দিনের বেলায় পাহারা দেবো, শুধু দিনের বেলায়। শাকিলা মুমিনকে বলে কয়ে সেটাই রাজি করালো। এদিকে আজ খাবারের পাতে চালের পায়েস দেখে ভারী খুশি হলো পলাশ। ও পায়েস খেতে খুব ভালোবাসে। শীতকালে শহর থেকে পলাশ বাড়ি ফিরলেই সাবিনা নতুন নলেন গুড় দিয়ে তার জন্য পায়েস রান্না করত। তার মধ্যে কাজু আর কিশমিশও দিত। আজও পায়েসে সেই রকম স্বাদ পেল পলাশ। কিন্তু তার রোজকার রান্না তো এখন পাড়ার এক আপা মতিবিবি করে দিয়ে যায়। এমনকি রাতের রুটিটাও করে রাখে। পরদিন সকালে মতিবিবি আসতেই পলাশ বলল, আপা, কাল তোমার চালের পায়েসটা খুব ভালো হয়েছিল। আমি তো পুরোটাই খেয়ে নিলাম। মতিবিবি ভারী অবাক হয়ে গেল কথাটা শুনে। সে জানালো, কই, আমি তো চালের পায়েস রান্না করিনি। আপনি কোথা থেকে পেলেন? এ কথা শুনে আর কিছু বলার অবস্থায় থাকলো না সে। চুপ করে রইল। ওই পায়েসের স্বাদ একজনই করতে পারে, সেটা পলাশ বুঝতে পারল। কিন্তু সেটা কি করে সম্ভব হয়? কি বলবে পলাশ? রান্না করতে করতে মতিবিবি খবর দিল, পলাশের বন্ধু নবাব কাল রাতে পাম ঘরে গিয়ে খুব অসুস্থ হয়ে পড়েছে। কি হয়েছে বোঝাই যাচ্ছে না। বলছে রাতের বেলায় সে নাকি আর পাম ঘরে যাবে না। মনে হয় কোনো কিছু দেখে ভয় টয় পেয়েছিল। মাঠের মধ্যে অজ্ঞান হয়ে পড়েছিল সে। খবরটা শুনে পলাশ একবার ভাবল নবাবকে দেখতে যায়। কিন্তু পর মুহূর্তেই মনে পড়ে গেল তার সংসারটা তছনছ করে দিয়েছে নবাব। তার ভালোবাসার মানুষটাকে সে অনেক আঘাত দিয়ে ফেলেছে ওই নবাবের কথায় ভুলে গিয়ে। অবশ্য তার নিজের দোষও কিছু কম নয়। সে নিজের কথায় বিশ্বাস না করে বন্ধুর কথায় বড় বেশি বিশ্বাস করে ফেলেছিল। এরপর থেকে পলাশ তার মতিয়াপার রান্নার সাথে আরও কিছু না কিছু নতুন নতুন খাবার দেখতে পেত। তাতে থাকতো তার ভালো লাগার কোনো না কোনো পদ। কোনোদিন মুড়ি ঘন্ট, কোনোদিন মোচার তরকারি, কোনোদিন বা কচুর শাক, এইরকম নানান পদ। পলাশ শুধু ভাবে কখন এসে এক ফাঁকে এসব দিয়ে যায় সাবিনা। শুধু তার সামনেই ও আসতে চায় না। ও তখন ভাবে তালাক হয়ে গেলেও সাবিনা এখনো ভুলতে পারেনি তাকে। মনটা বেশ খারাপ লাগে। নিজেকে কেমন অপরাধী অপরাধী মনে হয়।
সেদিন মাঝরাতে ঝড় বৃষ্টি শুরু হলো। দমকা বাতাসে ঘরের সমস্ত খোলা দরজা জানলাগুলো দরাম দরাম করে আওয়াজ করতে লাগলো। বেশ শীত করতেও লাগলো। অনেকক্ষণ ধরে পলাশ ভাবছে এবার উঠবে, আর উঠতে গিয়েই অবাক হয়ে গেল। সব দরজা জানলাগুলো তো বন্ধই আছে, এমনকি তার গায়ে একটা চাদরও চাপা দেওয়া আছে। এটা তার গায়ে কে দিল? আর জানলা দরজাগুলোই বা বন্ধ করলো কে? পলাশ কেমন যেন ভয় পেয়ে গেল। সত্যিই কি সাবিনা বেঁচে আছে? না হলে এসব যা হচ্ছে কোনোটাই স্বাভাবিক ব্যাপার নয়। কেমন এক অস্বস্তিতে সারা রাত আর ঘুম এলো না পলাশের। বিছানার উপর চুপ করে থাকলো বাকি রাতটুকু। আজ সন্ধ্যের পর নৌকোবাইতে এসে জীবন মাঝি দেখল সাবিনা নৌকোয় বসে আছে। তখনও নৌকোয় আর কোনো লোক ওঠেনি। মাঝি বলল, তুই বাপের কাছে যাসনি কেন মেয়ে? তোর আব্বা তো খুব কান্নাকাটি করছিল। বাপ মারে কি এত কষ্ট দিতে হয়? হ্যাঁ, কত কষ্ট পাচ্ছে বলতো মানুষগুলো। আমি আর কারোর কাছেই যেতে পারবো না চাচা। ওর গলাটা কেমন যেন হাহাকারের মতো শোনালো। এ তুই কি বলছিস মা? কেন কেন কারোর কাছে যেতে পারবি না? তোর স্বামী তো এখন তোর জন্য খুব কষ্ট পাচ্ছে, সেটা কি তুই জানিস? মাঝির কথা শুনে সাবিনা বিষণ্ণ হেসে বলল, এখন আর কষ্ট পেয়ে কি লাভ চাচা? তার একটা ভুলের জন্য আমার সব কিছু শেষ হয়ে গেছে। সে তার ভুলের প্রায়শ্চিত্ত করবে সারা জীবন ধরে। হঠাৎই কিছু লোক হুড়মুড়িয়ে নৌকোয় উঠে পড়ল। উঠেই হুঙ্কারের সাথে নির্দেশ দিয়ে তাড়াতাড়ি নৌকো চালাতে বলল, কারণ তাদের এক্ষুনি ওপারে যেতে হবে। মাঝি তাড়াতাড়ি নৌকো চালাতে পারছে না দেখে একটা সর্দার গোছের লোক চিৎকারে ধমক দিয়ে বলল যে তাড়াতাড়ি নৌকো না চালাতে পারলে মাঝির মাথা ফাটিয়ে দেবে। এমন সময় দেখা গেল রতনপুরের ঘাটে বেশ কিছু লোক ধরো ধরো ওদের, ওই পালাচ্ছে নৌকো করে, এই বলে চিৎকার করছে। মাঝি বুঝল কিছু একটা গন্ডগোল করে এসেছে এই লোকগুলো। মাঝি তাদের কাছে এর কারণ জানতে চাইলে সর্দার রেগে উঠে মাঝিকে ধমক দিয়ে থামিয়ে দেয় এবং তাড়াতাড়ি ওই অপর পারে নৌকো ভেড়াতে বলে। মাঝিও রাগত স্বরে বলে ওঠে সে কিছুতেই নৌকো ওপারে নেবে না, কারণ তারা নিশ্চয়ই কোনো না কোনো খারাপ কাজ করে এসেছে মনে হচ্ছে। সর্দার রেগে গিয়ে নৌকোর দান নিয়ে মাঝির মাথায় আঘাত করতে যাচ্ছিল। হঠাৎই সবিস্ময়ে দেখল নৌকো সাঁই সাঁই করে বিনা দাঁড়ে রতনপুরের ঘাটের দিকেই ছুটছে, যেখানে গ্রামের লোকেরা দাঁড়িয়ে আছে ওদেরকে ধরার জন্য। শুধু মাঝি দেখতে পেল সাবিনা দাঁড়িয়ে আছে নৌকোর কিনারে। বুঝতেই পারল এটা ওর কাজ। এবার মুহূর্তের মধ্যে নৌকো রতনপুরের ঘাটে লেগে গেল। চারদিক থেকে লোকজন এসে ওদেরকে টেনে হিঁচড়ে নৌকো থেকে নামিয়ে গণধোলাই দিতে লাগলো। জানা গেল এখানকার একটা চালের আড়তে ডাকাতি করে ওরা পালাচ্ছিল। আড়তের মালিককে এমন মেরেছে যে তার অবস্থা খুবই খারাপ। এতগুলো ডাকাতকে ধরিয়ে দেওয়ার জন্য সবাই জীবন মাঝির সাহসের প্রশংসা করতে লাগলো। কিন্তু মাঝি জানে এতে তার কোনো কৃতিত্ব নেই। সাবিনা আজ নৌকোয় না উঠলে এসব হতো না, ডাকাতটাও ধরা পড়তো না, আর তার প্রাণটাও বাঁচত না। মেয়েটা তার প্রাণ বাঁচিয়ে কখন যেন নৌকো থেকে উধাও হয়ে গেছে। রাতের অন্ধকারে একটা মেয়ে হেঁটে চলেছে দ্রুত পায়ে। মাথায় সালোয়ারের ওড়নাটা জড়ানো, বুকের মধ্যে চেপে ধরে আছে তার ব্যাগটা। মেয়েটা এদিক ওদিক দেখতে দেখতে চলছিল। রাস্তাঘাট একেবারেই জনমানব শূন্য, শুনশান, নিস্তব্ধ, নিঝুম। হঠাৎই পিছন দিক থেকে একটা লোক এসে তার মুখটা চেপে ধরল। মেয়েটাকে সে টেনে হিঁচড়ে কোথাও নিয়ে যেতে থাকলো। মেয়েটি প্রাণপণে নিজেকে ছাড়াবার চেষ্টা করেও পারল না। লোকটা তাকে রাতের অন্ধকারে একটা ঘরের ভিতর নিয়ে গেল। সেখানে বিছানার ওপর ধাক্কা মেরে ফেলে দিল তাকে। মেয়েটা বাঁচবার তাগিদে সমানে চিৎকার করছে।
কিন্তু তার চিৎকার শোনার মতো লোক নেই। সেই লোকটা এবার রেগে গিয়ে মেয়েটার গলা টিপে ধরল। মেয়েটা প্রাণপণে বাধা দিয়েও পেরে উঠছে না তার সাথে। প্রবলভাবে হাত পা ছুঁড়ে একসময় নিস্তেজ হয়ে পড়ল সে। মরে গিয়েও নিস্তার পেল না সে। লোকটির পৈশাচিক লালসা গ্রাস করল তাকে। পলাশের ঘুমটা ভেঙে গেল। দর দর করে ঘামছে সে। উঠে এক গ্লাস জল খেল। এ কিরকম স্বপ্ন দেখল সে? কিন্তু সবটাই যেন তার খুব চেনা। স্বপ্নের মেয়েটা, ধর্ষক লোকটা, আর ওই ঘর যেখানে মেয়েটাকে গলা টিপে মারছে, সবটাই তার অত্যন্ত চেনা। কিন্তু কিছুতেই বুঝতে পারছে না ব্যাপারগুলো। দু হাতে মাথার চুল খামচে ধরছে সে। এটা কেন হচ্ছে? যতক্ষণ না মনে পড়ল তার মাথার ভেতর যন্ত্রণা হতেই থাকলো। আজ দিনের বেলা পামঘরে ডিউটি করতে এসেছে নবাব। রাতের ডিউটি আর নেবে না সে। ওটা এবার থেকে মমিন করবে। শরীরটা এখন অনেক ভালো আছে। দুপুরের খাবার খেয়ে পামঘরে বিশ্রাম নিতে থাকলো নবাব। অন্ধকার ঘরে চোখটা বন্ধ করে শুয়েছিল সে। হঠাৎই মনে হলো তার মুখের ওপর কিরকম একটা অস্বস্তিকর অনুভূতি হচ্ছে। চোখটা খুলতেই দেখে তার মুখের ওপর ঝুঁকে রয়েছে একটা মুখ। ওই মুখ তার খুব চেনা। আতঙ্কে মুখ দিয়ে চিৎকার করতে গেল, কিন্তু কোনো আওয়াজ বের হলো না। তার মুখ যেন কেউ চেপে ধরে আছে। সেই মুখের চেহারাটা ধীরে ধীরে কঙ্কালের রূপ ধারণ করলো, আর তার চোখ দুটো দিয়ে আগুন ঝরছে শুধু, আর বীভৎসভাবে হেসে যাচ্ছে সে। সন্ধ্যের পর মুমিন এসে নবাবকে পামঘরে মৃত অবস্থা আবিষ্কার করল। তার চোখ দুটো যেন আতঙ্কে ঠেলে বেরিয়ে এসেছে। ভয় পেয়ে নবাব মারা গেছে, কিন্তু কেন ভয় পেয়েছে, কিসের জন্য ভয় পেয়েছে সে, সেটা কেউ বুঝতেই পারল না। শুধু সবাই এটা জানল পামঘরে কোনো ভয়ের কিছু আছে। আর পলাশের কানে নবাবের মৃত্যু সংবাদটি যেতেই ওর মুহূর্তের মধ্যে মনে পড়ে গেল সেদিনের স্বপ্নে যাকে দেখেছে সেই লোকটা আসলে নবাব। আর ওই হতভাগী মেয়েটা আর কেউ নয়, সে তার প্রাণের সাবিনা। আর ঘরটা সেই পামঘর যেখানে সাবিনাকে খুন করে ধর্ষণ করেছে নবাব। বন্ধুত্বের খুব ভালো প্রতিদান দিয়েছে সে। আর পলাশ আজ একটা ব্যাপারে নিশ্চিত যে সাবিনা তার উপরে হওয়া সবকিছু অন্যায়ের শোধ নিয়েছে নবাবকে মেরে। কিন্তু সাবিনার দেহটা কি করেছে নবাব? নদীতে ফেলে দিয়েছে? সেটা সম্ভব নয়, কারণ নদী এখান থেকে অনেক দূরে। সেটা করতে গেলে কারোর না কারোর চোখে পড়ত। তবে কি হলো সাবিনার? নবাব ওর দেহটাকে কি করল? সাবিনার মৃত্যুর জন্য পলাশ নিজেকেই দায়ী করল। পরদিনই ভোরবেলায় মমিন ছুটতে ছুটতে আসে নবাবের কাছে। চিৎকার করে পলাশকে শিগগিরই পামঘরের দিকে যেতে বলে। পলাশ ছুটে যায় মমিনের সাথে। পামঘরের পিছনে ঝোপঝাড়ের ভিতরের গর্তটা থেকে একটা কঙ্কাল পাওয়া গেছে। মমিন ওখানে উপস্থিত সবাইকে জানায় যে কদিন ধরেই ধেড়ে ইঁদুরের খুব উৎপাত শুরু হয়েছে। আজ একটাকে তাড়া করতে গিয়ে দেখে এই বিশাল ঢিবিটায় ঢুকে পড়ল সেটি। অত বড় ঢিবিটার নিচে কি আছে জানার খুব কৌতূহল হলো তার। একটু খুঁড়তেই দেখা গেল একটা কঙ্কাল। গায়ের গয়নাগাঠি দেখে সাবিনা ভাবির কথাই মনে হলো তার। আজ অনেকদিন হলো ভাবিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই সে পলাশ ভাইকে ডেকে এনেছে। তার মনে হয়েছে ভাবিকে খুন করে কেউ এখানে পুঁতে রেখেছিল। হ্যাঁ, ওটা সাবিনারই মৃতদেহ ছিল, কারণ কঙ্কালের দেহে যা গয়না ছিল সে সবই সাবিনার। তার কানের মাকড়ি, নাকফুল, পায়ের মল সব যে বড় চেনা পলাশের। আর তার পাশে পড়েছিল একটা কালো সুতোয় বাঁধা একটা কবচ। এটাও পলাশের খুব চেনা, যেটা নবাবের বউ শাকিলা শনাক্ত করল তার স্বামীর বলে। এতদিন বাদে সাবিনার চরিত্রের বদনাম ঘুষল। তার দাফনের সময়
সারা গ্রামের লোক ভেঙে পড়ল। এলো তার বাপের বাড়ির লোকজন, আর সেখানে এসেছিল সেই জীবন মাঝি। সাবিনার মৃত্যুর খবর তাকে এতটাই আঘাত দিয়েছে যে তা বলার নয়। মনে হচ্ছিল যেন সাবিনা তার নিজের মেয়ে ছিল। জীবন মাঝির চোখ দিয়ে টপ টপ করে জল গড়াতে লাগলো। সানডে ক্লাসিক্যালে আজ শুনছিলেন জীবন মাঝির কান্না, রচনা সুদীপ্তা ঘোষ, গল্পের সূত্রধার ও গল্প পাঠে আমি তপন। এছাড়াও গল্পের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মঞ্জুরি, নর্মদা, অমিত, রিতম ও আমি তপন। গল্পটির সাউন্ড ডিজাইন করেছে 62 FPS স্টুডিও এবং পোস্টার ডিজাইন করেছে চিত্রায়ন। শেষ হল সুদীপ্তা ঘোষের লেখা জীবন মাঝির কান্না। আগামী পর্বে টিম সানডে ক্লাসিক্যালের পক্ষ থেকে আরেকটি মনোমুগ্ধকর গল্প শোনার জন্য সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন প্লিজ। ধন্যবাদ।